আসসালামু আলাইকুম। তোমাদের হচ্ছে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশন কোর্সের ফ্রি ক্লাসের ধারাবাহিকতা। আজকে হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্সের প্রথম ক্লাস তোমাদের সাইফুল ভাইয়া নিবে। আর বিষয় হচ্ছে যে তোমরা যারা আমাদের লাইভে হচ্ছে ক্লাস করতে চাও গুগল মিটে, তারা আমি হচ্ছে লাইভের নিচে কমেন্ট সেকশনে একটা টেলিগ্রাম গ্রুপের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিব। সেই লিংকে তোমরা চ্যানেলে জয়েন করে ওখানে তোমরা হচ্ছে আহ, আমাদের গুগল মিটের লিংকটা পেয়ে যাবা। ওকে। আর তোমরা যারা লাইভে ক্লাস করতেছো, তোমাদেরকে এতটুকুই বলবো যে তোমরা অবশ্যই তোমার বন্ধু বান্ধবের সাথে লিংকটা ভিডিওটা শেয়ার করে দিবা। কারণ হচ্ছে যে সবাই একসাথে শিখতে পারলে মানে ফ্রি ক্লাসগুলো তারা দেখুক অ্যান্ড দেন হচ্ছে কিছু শিখুক আর কি। হ্যাঁ, আমাদের কোর্সে তারা এনরোল করুক আর না করুক। আর অবশ্যই খাতা কলম নিয়ে একটু বসবা, কারণ একটা ঘন্টা তুমি ক্লাস করতেছো, একটা ঘন্টা এখানে সময় দিচ্ছ ফ্রিতে। তো এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবা। হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার না? তোমাদের সবাইকে ডুয়েট অ্যাডমিশন এন্ড জব প্রিপারেশন কোর্সে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সোলাইমান ভাইয়ার তত্ত্বাবধানে যে কোর্সে তোমরা যুক্ত হয়েছো, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। গত 24 সালে ডুয়েটের ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে বিএসসি শেষ করেছি। তোমাদের সাথে আমার অল্প কিছুদিন দেখা হবে হয়তো, সেটা জাস্ট তোমাদের যে ইলেকট্রিসিটি পার্ট আছে এবং ইলেকট্রনিক্স, ত্রিপলি রিলেটেড যতটুকু সাবজেক্ট আছে এতটুকু নিয়ে, ঠিক আছে? আমি হয়তো খুব কম সময়ের জন্য তোমাদের সাথে থাকবো। মনে করো যে আমি তোমাদের একজন গেস্ট, অল্প কিছুদিনের জন্য আসবো, মাঝখান থেকে তোমাদের সাথে কিছু সময় কাটিয়ে চলে যাবো আবার, ঠিক আছে? তবে আশা করি আমার সাথে যে অল্প একটু সময় তোমরা থাকবা, সময়টুকু সুন্দরভাবে কাটবে এবং সুন্দরভাবে সবকিছু শিখতে পারবা আশা করি। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি, এই মর্মে যে আমি তোমাদেরকে ক্লাসে যতটুকু করাবো এই পড়াটুকু তোমরা নিজেরা বাসায় একটু পড়াশোনা করবা। আহামরি কিছু পড়াশোনা করতে হবে না, আমি যতটুকু পড়াবো ততটুকু নিজেরা বুঝবা, প্লাস নিজে একটু বাসায় চেষ্টা করবা। যদি কোথাও না বুঝতে পারো আমার ক্লাসে, তাহলে অবশ্যই তুমি প্রশ্ন করবা সাথে সাথে। হ্যাঁ, কারণ এটা এমন একটা বিষয় যে যদি তুমি ফার্স্ট ক্লাস না করো, ফার্স্ট ক্লাস যদি না বুঝো, তাহলে সেকেন্ড ক্লাসে গিয়ে তখন তোমার জন্য বিড়ম্বনা সৃষ্টি হবে, আমার জন্য সেটা তোমাকে ওভারকাম করে দেওয়া খুব কষ্টকর হবে। কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা হচ্ছে আমাদের পড়াশোনার দিকে চলে আসি। আমরা হচ্ছে পড়াশোনা করব বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স। হ্যাঁ, তাহলে বেসিক ইলেকট্রিসিটি পড়তে গেলে আমাদের যে জিনিসটা শুরুতে আসে সেটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, এই সকল বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে কিছু সামান্য কিছু ডেফিনেশন জানবো, সামান্য কিছু বিষয় জানতে হবে থিওরিটিক্যাল, এতটুকু জানার চেষ্টা করব। তারপরে আস্তে ধীরে আমরা ম্যাথের দিকে যাব। হ্যাঁ, তাহলে শুরুতে আমরা যদি সিলেবাস দেখি, আমাদের সিলেবাস আছে হচ্ছে ডিসি সার্কিট। ডিসি সার্কিট 1 নম্বর। ডিসি সার্কিটের মধ্যে অনেক কিছু বিষয় আছে। ডিসি সার্কিটের মধ্যে অনেক কিছু বিষয় আছে, যেমন কিছু কনসেপ্ট আছে, কিছু কনসেপ্ট আছে। তারপরে সিরিজ প্যারালাল সার্কিট আছে, সিরিজ প্যারালাল এন্ড মিক্স সার্কিট, মিক্স সার্কিট। তারপরে আছে বিভিন্ন শাখার কারেন্ট বের করা, কারেন্ট। আচ্ছা, কিছু বেসিক ল আছে। হ্যাঁ, বেসিক ল, যেমন ওহমস ল, ওহমস ল, কারশফস ল। তার সাথে কিছু থিওরেম আছে, থিওরেম কিছু আছে। থিওরেমের মধ্যে আছে সুপারপজিশন, সুপারপজিশন, থেভেনিন, নর্টন, সোর্স ট্রান্স, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। হ্যাঁ, এমপিটি। আর কিছু আছে মেথড, কিছু মেথড। মেথডের মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে নোডাল আর একটা হচ্ছে মেশ। নোড আর হচ্ছে মেশ। এই হচ্ছে মোটামুটি আমাদের ডিসি সার্কিট, ডিসি সার্কিটের সিলেবাস। হ্যাঁ, এরপরে আছে কি ইলেকট্রনিক্স।
ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের মধ্যে কি কি আছে? ইলেকট্রনিক্সের মধ্যে আছে ডায়োড, শুরুতেই যদি বলি সেমিকন্ডাক্টর, হ্যাঁ, সেমিকন্ডাক্টর। তারপরে আছে ডায়োড, তারপরে আছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরকে বিজেটি বলা হয়, হ্যাঁ। তারপরে থাকবে হয়তো বা মেশিন। মেশিনের মধ্যে আছে ডিসি মেশিন, ডিসি মেশিনের মধ্যে আছে জেনারেটর অ্যান্ড মোটর। আর এসি মেশিন, এসি মেশিনের মধ্যে শুধুমাত্র ট্রান্সফরমার। ঠিক আছে, এতটুকু হচ্ছে তোমাদের সিলেবাস। এতটুকু সিলেবাস অ্যাডমিশনে আমাদের অলমোস্ট ফার্স্ট পার্টটুকু হলেই হয়, হ্যাঁ। অ্যাডমিশনে আমাদের ফার্স্ট পার্টটুকু হইলেই হয়, শুধু এতটুকু হইলেই হয়। এবং এটার সবগুলো লাগে না, যেমন তোমাদের থিওরেমের ক্ষেত্রে থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম, এইগুলো সাধারণত কখনোই আসেনি। অ্যাডমিশনের ক্ষেত্রে ছোটখাটো জিনিস আসে, সিরিজ প্যারালাল এবং মিক্স সার্কিট, এইখান থেকে রেজিস্ট্যান্স বের করা দেয়, অথবা কোনো একটা শাখার ভোল্টেজ এবং কারেন্ট বের করা, অর্থাৎ বেসিক ল। আমাদের মোটামুটি শুরুর দিকে 2-3টা জিনিস দেখলেই মোটামুটি অ্যাডমিশনে কভার হবে। তারপরেও আমরা আমাদের নিজেদের জ্ঞানের লেভেলকে বাড়ানোর জন্য, যাতে একটু কঠিন লেভেলের কোশ্চেনও যদি হয়, আমি ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম যে আগামী 3 বছরও ডুয়েট যদি কি করে সিলেবাস আপডেট করে, আমি সেই চ্যালেঞ্জ আমি নিব। তাহলে সেই চিন্তা ভাবনা মাথায় রেখে আর সামান্য একটু পড়াশোনা করব। খুব কঠিন কিছু না এখানে, খুবই সহজ, খুবই সহজ। জাস্ট একটু চেষ্টা করতে হবে, একটু দেখতে হবে, হ্যাঁ, তাহলেই হবে। সেই জন্য আমি অল্প একটু অ্যাডভান্স পড়ানোর চেষ্টা করবো হয়তো শেষের দিকে, তবে যতটুকু না পড়লেই না, যে জিনিসটুকু বারবার আসে সেটা আমি অবশ্যই মেনশন করব, হ্যাঁ। তাহলে অ্যাডমিশনের জন্য মূল ফোকাস থাকবে আমাদের ডিসি সার্কিট। এইখান থেকে মেকানিক্যাল এবং মেকানিক্যাল রিলেটেড যতগুলো ডিপার্টমেন্ট আছে সবার প্রশ্ন হয়, বুঝাইতে পারছি। আর তার সাথে ইলেকট্রনিক্স এবং মেশিন, এইগুলো সাধারণত জবের ক্ষেত্রে গিয়ে কিছু কাজে দেয়, বিশেষ করে মেশিন থেকে। অ্যাডমিশনের ক্ষেত্রে এরকম কিছু আসে নাই, তবে যদি কখনো আসে আমরা বেসিক জিনিস কিছু জেনে রাখবো, খুব বেশি কঠিন কিছু হবে না। আমরা আজকে শুরু করব মূলত ডিসি সার্কিট, হ্যাঁ। আজকে মূলত আমরা ডিসি সার্কিট থেকে শুরু করব। তোমরা যারা আছো সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিলাম, যদি দরকার হয় একটা স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা সামনে আগাবো। তাহলে আজকের টপিকস আমাদের হচ্ছে ডিসি সার্কিট। ডিসি সার্কিটের মধ্যে আমরা মূলত আলোচনা করব হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এই সকল বিষয় নিয়ে। তো সেগুলো শিখতে গেলে আমি একদম বেসিক জিনিসে যাই, একদম জন্মতে যাই, একদম শুরুতে যদি যাই, আমরা যে কোনো একটা তারের মধ্যে দিয়ে কি করব, কারেন্ট প্রবাহ নিয়ে আলোচনা করব। একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ নিয়ে আলোচনা করব, তার ভোল্টেজ, তার পাওয়ার, এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে একটা যে ওয়্যার, এই যে একটা ওয়্যার, এই ওয়্যারটা কি একটা মেটাল দ্বারা তৈরি? অবশ্যই একটা মেটাল দ্বারা তৈরি। তাহলে সেই মেটালের গঠনের একদম ক্ষুদ্রতম, একদম ক্ষুদ্রতম জিনিসটা কি? একটা একটা যে কোনো একটা ম্যাটেরিয়াল তৈরি হয়েছে, সেটা হইতে পারে কপার, হইতে পারে অ্যালুমিনিয়াম, অথবা অন্য কিছু। তাহলে এই যে ম্যাটেরিয়ালটা তৈরি হয়েছে, এই ম্যাটেরিয়ালের একদম ক্ষুদ্রতম এককটা কি? একদম ক্ষুদ্রতম একক তোমরা অনেকেই জানো যে ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যাটম, অর্থাৎ পরমাণু। যে কোনো একটা ম্যাটেরিয়াল গঠিত হয় অসংখ্য পরমাণুর মাধ্যমে। তাহলে আমি যদি শুরুতে যাই, অ্যাটম, অ্যাটমস, হ্যাঁ, একটা অ্যাটমস, একটা অ্যাটমস দেখতে কেমন হয়? একটা অ্যাটমস দেখতে হয় মাঝখানেরটাকে বলা হয় নিউক্লিয়াস, আর বাহিরেরটাকে বলা হয় এক্সট্রা নিউক্লিয়াস। তাহলে ভিতরেরটা হচ্ছে নিউক্লিয়াস আর বাহিরেরটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? একটা অ্যাটমের 3টা পরমাণু না? একটা হচ্ছে প্রোটন, নিউট্রন, আর হচ্ছে ইলেকট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রন এরা দুইজন থাকে কোথায়? এরা দুইজন থাকে নিউক্লিয়াসে। আর ইলেকট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে। তাহলে একটা অ্যাটমের 2টা অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে কি? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। তাহলে এই প্লাস গুলা হচ্ছে প্রোটন, আর যেগুলোতে কোনো চার্জ নাই, ফাঁকা, এটা হচ্ছে নিউট্রন। আর বাহিরে, এই যে বাহিরে যে কক্ষপথ, এইগুলোতে থাকে
ইলেকট্রন, এইগুলোতে থাকে ইলেকট্রন। তাহলে এগুলোর চার্জ কি কি সেটা একটু আমরা দেখি। এগুলোর চার্জ, নিউটনের কোনো চার্জ নেই, এর চার্জ শূন্য। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, একটা প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউটনের কোনো কি নাই, চার্জ নাই। তাহলে আমরা এইখানের মধ্যে প্রোটন এবং নিউট্রন, একটা অ্যাটমের ভিতরে প্রোটন এবং নিউট্রন খুব শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে, তারা খুব স্ট্রং বন্ধনে আবদ্ধ থাকে। আর বাহিরে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো সাধারণত একটা উইক বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে যার বন্ধনটা দুর্বল তাকে কি করা যাবে, থ্রেড দিয়ে অথবা লোভ দেখিয়ে তাকে যদি প্রেসার দেই, তাহলে এই ইলেকট্রন এখান থেকে কি করবে, চলে যেতে পারবে। অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে, ইলেকট্রনটা কি হতে পারে, আদান প্রদান হইতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আর প্রোটন এবং নিউট্রন এরা ফিক্সড, এরা কখনো কি করে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, এরা ফিক্সড থাকে। আর ইলেকট্রনটা কি হয়, মুভেবল। তাহলে একে চলাচল করতে গেলে কি করতে হয়, ফোর্স অ্যাপ্লাই করতে হয় অথবা লোভ দেখাইতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে একটা অ্যাটমসের তিন ধরনের কণিকা থাকে, একটা ইলেকট্রন নেগেটিভ চার্জ, একটা প্রোটন পজিটিভ চার্জ, আর হচ্ছে একটা নিউট্রন যার কোনো কি নাই, চার্জ নাই। তাহলে আমরা যদি এখন একটা টপিকস পড়ি, চার্জ। এই চার্জটা হচ্ছে কি, ওই যে পরমাণুর মূল কণিকার ধর্ম। তাহলে প্রোটনের বৈদ্যুতিক ধর্ম হচ্ছে পজিটিভ চার্জ সে, আর ইলেকট্রনের বৈদ্যুতিক ধর্ম হচ্ছে সে নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে পরমাণুর যে মূল কণিকা তাদের যে বৈদ্যুতিক যে ধর্ম, সেটাকে বলা হয় চার্জ। হ্যাঁ, এই চার্জটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, চার্জটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ সমান সমান এন ইন্টু ই। এনটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 গুণন 10⁻⁻19 কুলম্ব। এই কিউ সমান সমান আরেকটা জিনিস লেখা যায়, আই ইন্টু টি। আই হচ্ছে তড়িৎ প্রবাহ আর টি হচ্ছে সময়। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর টি হচ্ছে সময়। তাহলে চার্জ, চার্জ কি, চার্জ হচ্ছে তড়িৎ প্রবাহ ইন্টু সময়, অথবা ইলেকট্রনের সংখ্যা আর ইলেকট্রনের চার্জ। তার একক হচ্ছে কত, এর একক হচ্ছে কি, কিউ এর একক হচ্ছে কি, একক কুলম্ব। কুলম্ব মানে সি, শুধুমাত্র সি দিব আমরা। হ্যাঁ, তাহলে কিউ এর একক হচ্ছে কুলম্ব। তাহলে চার্জ, চার্জ জিনিসটা কি বুঝলাম আমরা, চার্জ জিনিসটা হচ্ছে যে পরমাণুর যে মূল কণিকা থাকে সেটার যে ধর্ম, সেটাকে বলা হয় চার্জ। সেই চার্জ, তাহলে কত ধরনের চার্জ, চার্জ পাইছি আমরা দুই ধরনের, একটা হচ্ছে ইলেকট্রনের চার্জ সেটা হচ্ছে নেগেটিভ, আর প্রোটনের চার্জ সেটা হচ্ছে পজিটিভ। কোন চার্জটা মুভ করতে পারে, ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে মুভ করতে পারে, প্রোটনের চার্জ কি করতে পারে না, কখনো মুভ করতে পারে না। এখন আমরা আসি যে তড়িৎ প্রবাহ বা কারেন্ট। কারেন্ট, কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এই আই, এইটা কি, তড়িৎ প্রবাহ বা কারেন্ট, এইটা হচ্ছে চার্জ প্রবাহের হার। চার্জ প্রবাহের হার, তাহলে চার্জ প্রবাহের হার এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চার্জ কিউ, আর হার মানে সময় দ্বারা ভাগ। তাহলে তড়িৎ প্রবাহ কারেন্ট আই সমান সমান কিউ ডিভাইডেড বাই টি। কিউ হচ্ছে কি চার্জ, আর টি হচ্ছে কি সময়। তাহলে যদি চার্জকে আমরা টাইম দ্বারা ভাগ করি, এটাকে বলা হয় চার্জ প্রবাহের হার বা রেট অফ ফ্লো অফ চার্জ। চার্জ প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলা হয়। এখন তোমরা জানো, একটু আগে শিখে আসছো, চার্জের মধ্যে কত ধরনের চার্জ থাকে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ হচ্ছে প্রোটনের, আর নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রনের। এই পজিটিভ চার্জটা কি স্থির, আর এই নেগেটিভ চার্জ এটা ইলেকট্রনের, এটা কি মুভেবল। তাহলে আমরা সেই জন্য বাঙালিরা সরাসরি ডেফিনেশন দেই কি, ইলেকট্রন প্রবাহের হারকেই বলা হয় কি কারেন্ট। ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়, ঠিক আছে। কিন্তু আসলে এটার জন্মগত সংজ্ঞা কি, জন্মগত সংজ্ঞা হচ্ছে চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলা হবে। ঠিক আছে, চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। কিন্তু চার্জের মধ্যে কোন ধরনের চার্জ প্রবাহিত হয়, ইলেকট্রনের চার্জ। সেই জন্য আমরা ডিরেক্ট বাংলা ভাষায় সংজ্ঞা অনেক সময় বলি কি, যে ইলেকট্রন প্রবাহকে কি বলা হয়, কারেন্ট বলা হয়। আশা করি সংজ্ঞাটা বুঝতে পারছো। তাহলে এইটার একক কি হবে, তাহলে চার্জ প্রবাহ, এটার একক কি হবে, এটার একক, এটার একক হবে অ্যাম্পিয়ার না। ওকে, অ্যাম্পিয়ারটা হচ্ছে স্মার্ট ইউনিট। হ্যাঁ, স্মার্ট ইউনিট। আমরা একটু জন্মগতভাবে দেখি তো, দেখো চার্জ হচ্ছে কি,
কারেন্ট হচ্ছে চার্জ প্রবাহের হার, তাহলে চার্জের একক কি? চার্জের একক কুলম্ব, আর সময়ের একক কি? সেকেন্ড না? তাহলে এটার একদম বাই ডেফিনেশন জন্মগতভাবে একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। এই কুলম্ব পার সেকেন্ডটাকে স্মার্টলি বলা হয় কি? অ্যাম্পিয়ার। তাহলে কুলম্ব পার সেকেন্ড, যদি কোথাও এমসিকিউ দেওয়া থাকে যে কোনটি তড়িৎ প্রবাহের একক, অ্যাম্পিয়ার দেয়নি, শুধুমাত্র দিছে কি কি দিল, ওয়াট, জুল, কুলম্ব পার সেকেন্ড, পরে যা দিছে কোনোটিই নয়, তাহলে আমরা কি করি? আমরা সবসময় পড়ি যে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন অপশন খুঁজে দেখে কোথাও অ্যাম্পিয়ার নাই এবং কোনোটিই নয় আছে, তাহলে অ্যাম্পিয়ার যেহেতু নাই তার মানে কোনোটিই নয়, রাইট অ্যান্সার দেয়। তাহলে এটা কি আসলে ঠিক? এটা অবশ্যই ভুল। হ্যাঁ, তাহলে এই সূক্ষ্ম জিনিসগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। এখানে রাইট অ্যান্সার হবে কি? কুলম্ব পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কারেন্ট কাকে বলে সেইটা পর্যন্ত। ঠিক আছে, তাহলে এরপরে আসি আমরা হচ্ছে ভোল্টেজ। কারেন্টের পরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজটা হচ্ছে কি? চার্জের উপরে কৃত কাজ, একক চার্জে কৃত কাজ। তাহলে ভি, ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি সমান সমান কৃত কাজ ডিভাইডেড বাই চার্জ কিউ, অর্থাৎ কি পরিমাণ চার্জের উপরে কি পরিমাণ কাজ করা হয়েছে এটাকে বলা হয় হচ্ছে ভোল্টেজ। দেখো আমরা একটু আগে পড়ে আসলাম যে ইলেকট্রন গুলা থাকে এরকম, তাই না? ইলেকট্রন থাকে এরকম, এই ইলেকট্রনকে কি করা হয়? ইলেকট্রনকে প্রবাহ করাইতে হয়, ইলেকট্রনকে প্রবাহ করাতে হবে। এই দিক দিয়ে যদি ইলেকট্রন গুলো যায় তাহলে ইলেকট্রন ফ্লো হবে, আর ইলেকট্রন ফ্লো হওয়া মানে তাকে আমরা কারেন্ট বলি। আমরা সাধারণত বলি কি? আমরা সাধারণত বলি যে কারেন্ট প্রবাহের জন্য যে চাপ তাকে ভোল্টেজ বলা হয়। যেমন ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রন প্রবাহের জন্য যে ফোর্স অ্যাপ্লাই করা হয়, কারেন্ট প্রবাহের জন্য যে চাপ প্রয়োগ করা হয় বা বৈদ্যুতিক যে চাপ, সেটাই হচ্ছে ভোল্টেজ। তাহলে ইলেকট্রন ফ্লো হওয়ার জন্য অথবা কারেন্ট ফ্লো হওয়ার জন্য বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলা হয়। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে ইলেকট্রন আছে, একে আমরা কি করব? ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স অ্যাপ্লাই করতেছি। এখন ফোর্স অ্যাপ্লাই করলে এ কি করবে? এদিক দিয়ে ফ্লো হবে, তাহলে ফ্লো হইলে এর কি হবে? সরণ হবে। তাহলে তোমরা সবাই জানো যে কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় এবং তার ফলে যদি তার সরণ হয় তাহলে তাকে বলা হয় কাজ। তাহলে বল ইনটু সরণ, এই বল এবং সরণ হইলো, এই দুটোর গুণফলকে বলা হয় কি? কাজ। কিসের জন্য এই কাজটা হইলো? চার্জ, চার্জ প্রবাহের জন্য। এই কাজটা হয়েছে কিসের জন্য? চার্জ প্রবাহের জন্য। তাহলে সেইটাই হচ্ছে সংজ্ঞা, যে চার্জ প্রবাহের জন্য যে পরিমাণ কাজ করা হবে তাকে বলা হবে ভোল্টেজ। চার্জ প্রবাহের জন্য যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে ভোল্টেজ। যেমন তোমরা উদাহরণ হিসেবে যদি দেই, দেখো এইখানে একটা চার্জ আছে, কি চার্জ? পজিটিভ চার্জ। এইখানে একটা কি আছে? নেগেটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। তাহলে আমার এইখানে যদি একটা এরকম একটা চার্জ আছে, এতটুকু একটা চার্জ, এরে আমি কি করতেছি? ওইখান থেকে টেনে এই জায়গায় নিয়ে আসতেছি, এই জায়গায় নিয়ে আসতেছি, ওরে টেনে এই জায়গায় নিয়ে আসতেছি। তাহলে নিয়ে আসার ফলে এখানে কাজ হবে, কতটুকু কাজ হবে? ধরলাম কাজ হবে হচ্ছে 1 জুল, 1 জুল পরিমাণ কাজ হবে। ঠিক আছে, 1 জুল পরিমাণ কাজ হবে, এবং এই যে যে চার্জটা আছে এই চার্জের মানও হচ্ছে 1 কুলম্ব। কত কুলম্ব? 1 কুলম্ব। তাহলে কিউ এর মান কত? 1 কুলম্ব। কাজের মান কত? 1 জুল। তাহলে এই জায়গার মধ্যে ভোল্টেজ পাবো তখন কত? এই জায়গার মধ্যে তখন ভোল্টেজ পাবো কত? এই ভি সমান সমান আমরা কি জানি? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে ডাব্লিউ হচ্ছে 1, চার্জও হচ্ছে কি 1, তাহলে তখন এই জায়গায় আমরা কত পাবো? 1 ভোল্ট পাবো। 1 ভোল্ট তখন এইখানে উৎপন্ন হবে। তাহলে এখন আমাকে বলো, এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, তাহলে এই চার্জকে যদি আমি এইখান থেকে আরো দূরে নিয়ে যাই, আরো দূরে নিয়ে গেলাম, এইখানে নিয়ে আসলাম, দূরে নিয়ে আসতে আমার এখানে কাজ হয়েছে ধরো 3 জুল। কাজ হয়েছে কত? 3 জুল, কিন্তু চার্জের পরিমাণ কত? 1 কুলম্ব। তাহলে আমার এইখানে ভোল্টেজ কত হবে? এইখানে যে ভোল্টেজ পাবো সেটা ভোল্টেজ ভি সমান সমান কি? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে ডাব্লিউর পরিমাণ 3 জুল আর কুলম্ব হচ্ছে 1, তার মানে এখানে আমরা 3 ভোল্ট পাবো। ঠিক আছে, এক কথায় যে কোনো একটা চার্জকে সরানোর ফলে যে পরিমাণ কাজ হবে সেই চার্জ এবং ওই কাজ, কাজ এবং চার্জ এই দুইটার যে অনুপাত সেটা হচ্ছে ভোল্টেজ। কথা বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমাকে এখন একটু তোমরা এখানে বলো, তাহলে আমাদের এই ভোল্টেজের একক কি হবে? একক কি হবে ভোল্টেজের একক? উপরে হচ্ছে কে? কাজ, কাজের একক কি? জুল, আর নিচে হচ্ছে কি? চার্জ, চার্জের একক কি? কুলম্ব। তাহলে জুল পার কুলম্ব, এইটা হচ্ছে ভোল্টেজের একক। ঠিক আছে,
কি থেকে একক, এটা একদম বাই বোন, একদম জন্মগতভাবে এই একক। কিন্তু এটাকে আমরা কি বলি সাধারণত স্মার্ট ওয়েতে বলি হচ্ছে ভোল্ট, নট ভোল্টেজ। ভোল্টেজ হচ্ছে রাশি আর ভোল্ট হচ্ছে তার একক। কথা বুঝাইতে পারছি? তাহলে এখন তোমাকে যদি কারেন্টের মধ্যে ভোল্টেজের একটা এমসিকিউ দিয়ে দেয় যে কোনটি ভোল্টেজের একক কোনটি, অনেক কিছু দিয়ে দিছে, ভোল্ট দেয়নি কিন্তু জুল পার সেকেন্ড দিছে, তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার হবে। হ্যাঁ, এইগুলা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে একটা অ্যাটম, অ্যাটম থেকেই আমাদের সব চার্জের উৎপত্তি হয়। সেই চার্জ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ চার্জ, প্রোটনের চার্জ পজিটিভ যেটা স্থির, ইলেকট্রনের চার্জ নেগেটিভ যেটা প্রবাহমান। এখন চার্জ দুই ধরনের, একটা পজিটিভ একটা নেগেটিভ। কারেন্ট কাকে বলে? সেই চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলা হয়, চার্জ প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। আর ভোল্টেজ কি? চার্জ প্রবাহের ফলে যে পরিমাণ কৃত কাজ হয় এই দুইটার অনুপাতকেই বলা হয় কি? ভোল্টেজ। অর্থাৎ সেটাই হচ্ছে ইলেকট্রন প্রবাহের জন্য যে চাপ প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে ভোল্টেজ। ইলেকট্রন প্রবাহের জন্য অথবা কারেন্ট প্রবাহের জন্য যে পরিমাণ চাপ প্রয়োগ করা হয় বা ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় ভোল্টেজ। এতটুকু যদি হয়ে থাকে, বোঝা হয়ে থাকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা সামনে আগাবো। কারেন্ট এবং ভোল্টেজের পরে আসবে কি? কারেন্ট এবং ভোল্টেজের পরে আসবে হচ্ছে পাওয়ার। পাওয়ারটা হচ্ছে কাজ করার হার, অর্থাৎ কাজের হার। কাজের হার পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি হচ্ছে তাহলে কি? ডাব্লিউ ডিভাইডেড বাই টি, কাজের হার। ডাব্লিউ হচ্ছে কাজ আর টি হচ্ছে সময়, তাহলে কাজের হার হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে পাওয়ারটা হচ্ছে কি? ক্ষমতা। তুমি কত সময়ে কতটুকু কাজ করতে পারো। কেউ 2 মিনিটে অনেকগুলো কাজ করে, তাহলে এর পাওয়ার অনেক বেশি। জানিস আমি কে? 1 মিনিট ফোন দেবো তোরে নাই করে দিবে। এটা হচ্ছে ক্ষমতা, পাওয়ার দেখায় না মানুষ, সেই পাওয়ার আর কি, বুঝছো? তাহলে কতটুকু সময়ে কতগুলা কাজ করছে এইটাই হচ্ছে তার পাওয়ার। তাহলে এর একক কি হবে? কাজের একক জুল আর টাইমের একক সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড হচ্ছে কিসের একক? পাওয়ারের একক। এখন তোমরা একজনকে যেন ফোঁস করে বলে ফেলছো যে ভাই ওয়াট, ওইটা হচ্ছে হুম ওইটা হচ্ছে আরো পরে। হ্যাঁ, তুমি যেটা বলছো ওটাও রাইট। হ্যাঁ, বাট এইটা হচ্ছে বাই ডেফিনেশন। তাহলে দেখো পি হচ্ছে কি? ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডাব্লিউ ডিভাইডেড বাই টি কাজ করার হারকে পাওয়ার বলে। এটা যে কাউকে বললে সে কি করতে পারবে? বুঝতে পারবে। কিন্তু আমরা পড়তেছি কি? ডিসি সার্কিট, অর্থাৎ ইলেকট্রিসিটি। তাহলে আমরা ইলেকট্রিশিয়ান হিসেবে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে একটা পড়াশোনা করতেছি। আমাদের এই ডাইমেনশনে আলাদা ল্যাঙ্গুয়েজ আছে পাওয়ারের, আমাদের পাওয়ারের আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। আমরা পাওয়ারকে অন্যভাবে ডেফিনেশন করব, সেটা একটু বুঝি আমরা। হ্যাঁ, তাহলে দেখো একটু আগে আমরা শিখে আসছি ভোল্টেজ থেকে। ভোল্টেজ ছিল কি? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে ভোল্টেজ ছিল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এইখান থেকে দেখো তো ডাব্লিউ সমান সমান ভি ইন্টু কিউ লেখা যায়। তাহলে ডাব্লিউ সমান সমান ভি ইন্টু কিউ, আর নিচে আছে কে? টি। তাহলে এই যে কিউ আর টি এই দুইটার ভাগফলকে আবার কি বলা হয়? কারেন্ট। আই সমান সমান কিউ ডিভাইডেড বাই টি ছিল এখানে। তাহলে ভোল্টেজ ভি থাকলো আর কিউ ডিভাইডেড বাই টি মানে কি? কারেন্ট। তাহলে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ইলেকট্রিসিটিতে আমরা কি পড়বো? ভোল্টেজ এবং কারেন্টের গুণফলকে কি বলবো? পাওয়ার। তাহলে পি সমান সমান কয়টা সূত্র দাঁড়াইলো? পি সমান সমান সূত্র দাঁড়াইলো বাই ডেফিনেশন ডাব্লিউ ডিভাইডেড বাই টি। অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমরা পাইলাম ভি ইন্টু আই। ভিটা হচ্ছে ভোল্টেজ আর আইটা হচ্ছে কারেন্ট। একক হচ্ছে কি? জুল পার সেকেন্ড অথবা ওয়াট। ঠিক আছে, তাহলে এটা গেল পাওয়ার। এবার আসি আমরা এনার্জি। এনার্জিটা কি? এনার্জি হচ্ছে কাজ করার সামর্থ্য, অথবা আমরা বলতে পারি যে পাওয়ার ওভার এ টাইম। সে কত পাওয়ার খাটায় এবং সে কতক্ষণ ধরে পাওয়ারটা কার্যকর থাকে, সেটাই হচ্ছে তার ক্ষমতা। হুম, তুমি চিৎকার দিচ্ছ, চিৎকার দিয়ে উঠে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছো, তার মানে তোমার পাওয়ার অনেক বেশি হইতে পারে চিল্লানির, কিন্তু তোমার আসলে এনার্জি বা শক্তি আসলে নাই। এক মুহূর্তের মধ্যে চিল্লানি দিয়ে তুমি পড়ে গেছো সেন্সলেস। কিন্তু আরেকজন কি করতে পারে? চিল্লাইতে পারে, ঘন্টার পর ঘন্টা স্লোগান দেয়, ওর এনার্জি অনেক বেশি। তাহলে ই সমান সমান এনার্জি হচ্ছে ই, ই হচ্ছে পি ইন্টু টি। তাহলে পাওয়ার ওভার এ টাইম, কতক্ষণ সময় ধরে সেই পাওয়ারটা সে ব্যয় করে। তাহলে এটার একক কি হবে? পাওয়ারের একক কি?
ওয়াট, আর টাইমের একক সেকেন্ড, তাহলে ওয়াট সেকেন্ড। অথবা কি বলা যায় বলো তো, পাওয়ারের একক আরেকটা শিখে আসছি না, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, আর টাইমের একক সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড আর সেকেন্ড কাটা গেলে কি থাকে, শুধুমাত্র জুল থাকে। ক্লিয়ার? এই ওয়াট সেকেন্ড এটাকে আবার একটু স্মার্টলি রিপ্রেজেন্ট করা যায়, ওয়াটটাকে কিলোওয়াট বানানো যাবে, 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াট হয়ে যাবে, আর সেকেন্ডটাকে ঘন্টাতে প্রকাশ করা হয়। ঠিক আছে, সেকেন্ডটা যদি ঘন্টাতে নিয়ে আসি, ওয়াটটাকে যদি কিলোওয়াটে নিয়ে আসি, তাহলে সেটা হয় কি কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারকে আমরা বৈদ্যুতিক ভাষায় বৈদ্যুতিক ইউনিট বলা হয়, ইউনিট, যেটা আমরা বাসাবাড়ির বিদ্যুৎ বিল দিয়ে থাকি। হ্যাঁ, বাসাবাড়ির বিদ্যুৎ বিলের কাগজে দেখো না যে 10 ইউনিট বা 50 ইউনিট, সেই ইউনিট বলতে বোঝায় হচ্ছে কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান হচ্ছে 1 ইউনিট। তাহলে আশা করি আমরা বেসিক কিছু টার্ম শিখলাম, এগুলো আমাদের ম্যাথ করতে খুব বেশি কাজে দিবে না, তবে আমাদের বেসিক জানার জন্য, নিজের আত্মার শান্তির জন্য এগুলো খুবই দরকার। তাহলে এনার্জি পর্যন্ত আমরা শিখে ফেলছি। এরপরে আমরা একটা জিনিস শিখবো হচ্ছে রেফারেন্স পয়েন্ট। হ্যাঁ, ইলেকট্রিক্যাল রেফারেন্স, ইলেকট্রিক্যাল রেফারেন্স। দেখো, পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়, যা কিছু মেজার করা হয়, সবকিছুর একটা রেফারেন্স থাকে। যেমন আমাদের দৈর্ঘ্য মাপার ক্ষুদ্রতম একক হচ্ছে কি, মিটার। ভর যদি মাপি তাহলে তার ক্ষুদ্রতম একক হচ্ছে কেজি। যে কোনো কিছুকে একটা রেফারেন্সের সাপেক্ষে হিসাব করা হয়। তাহলে আমাদের এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা ভোল্টেজ মাপবো, কারেন্ট মাপবো, এটার একটা রেফারেন্স আছে। হ্যাঁ, তো এই রেফারেন্সটা হচ্ছে গ্রাউন্ড অথবা আর্থ বলা হয়। হ্যাঁ, এটা দেখতে কেমন হয়, এটা সিম্বল হবে এরকম, অথবা কোন একটা সার্কিটে এরকম চিহ্ন দেওয়া থাকবে, অথবা কি দেওয়া থাকবে, অথবা এরকম দিয়ে এরকম দেওয়া থাকবে। এই তিনটার যে কোনোটা থাকুক না কেন, এটাই হচ্ছে গ্রাউন্ড অথবা আর্থিং। ঠিক আছে, এদের মূল বৈশিষ্ট্য কি, এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের ভোল্টেজ জিরো, ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তার মানে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যত ভোল্টেজ পরিমাপ করব আমরা, সব কিছু মেজার করা হবে কার সাপেক্ষে, এই ইলেকট্রিক্যাল রেফারেন্স অর্থাৎ গ্রাউন্ডের সাপেক্ষে। আর গ্রাউন্ডের ভোল্টেজ কত, 0 ভোল্ট। গ্রাউন্ড যেখানেই থাকবে তার ভোল্টেজ চোখ বুঝে বন্ধ করে বলে দিব যে এখানকার ভোল্টেজ হচ্ছে 0। ঠিক আছে, সার্কিটের সকল ভোল্টেজ এই গ্রাউন্ডের সাপেক্ষে মেজারমেন্ট করা হবে বা হিসাব করা হবে। তাহলে একটা সার্কিটের যেখানেই গ্রাউন্ড দেওয়া থাকবে তার ভোল্টেজের মান হবে 0, এবং এই বিন্দুর সাপেক্ষে সবকিছুর ভোল্টেজ হিসাব করা হবে। সাপোজ কোন একটা কিছু, এই বোর্ডটার উচ্চতা যদি আমার এই মেঝের এখান থেকে আমি ধরি, তাহলে সাপোজ 5.5 ফিট বা 6 ফিট হবে বোর্ডের উচ্চতা। হ্যাঁ, বোর্ডের টপ। কিন্তু যদি আমি আমার একটা টেবিল আছে এখানে, এই টেবিলের রেসপেক্টে যদি হিসাব করি, তাহলে দেখা গেল এটা আর তখন 6 ফিট হবে না, তখন এটা হবে দেখা গেল যে 3 ফিট। এখন আমি যদি ওই উপরে আমার এই বিল্ডিং এর যে ছাদ আছে, ছাদের সাপেক্ষে যদি এটাকে হিসাব করি, ছাদের সাপেক্ষে যদি হিসাব করি, তাহলে ছাদ থেকে নিচের দিকে, তখন এটাকে নেগেটিভ মান বলতে হবে, যে ছাদ থেকে এটা নিচের দিকে সাপোজ -4 ফিট। তাহলে দেখো, একটা রেফারেন্স যখনই চেঞ্জ করছি আমরা, মেজের সাপেক্ষে নিছি তখন এক ধরনের উচ্চতা পাইছি এইটা, যখন আমরা একটা ব্রেঞ্চের সাপেক্ষে, একটা টেবিলের সাপেক্ষে নিছি তখন এক ধরনের উচ্চতা পাইছি, আবার যখন এর উপরে একটা ছাদ থেকে নিছি তখন আরেক ধরনের উচ্চতা পাইছি। তাহলে রেফারেন্স পয়েন্ট যদি চেঞ্জ হয়, তাহলে আমার সেই ভ্যালুগুলোর কি হবে, পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, সামনে আগাবো। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে একটা সার্কিট তৈরি করতে গেলে কি কি লাগে, তাহলে একটা সার্কিটের উপাদান। হ্যাঁ, সার্কিট এলিমেন্ট অর্থাৎ সার্কিটের উপাদান, একটা করে সার্কিটের কি কি উপাদান থাকে সেটা শিখবো আমরা একটু। একটা সার্কিটের উপাদান, তোমরা হয়তো বেসিক ইলেকট্রিসিটি যারা পড়ছো তারা দেখে আসছো যে একটা আদর্শ সার্কিটের উপাদান 5টা, অর্থাৎ একটা সার্কিট হতে গেলে 5টা উপাদান লাগে, ওটা হচ্ছে আদর্শ সার্কিট। আদর্শ সার্কিটের উপাদান, একটা উৎস থাকবে, একটা পরিবাহী থাকবে, একটা রক্ষণ যন্ত্র থাকবে, একটা নিয়ন্ত্রণ যন্ত্র থাকবে, একটা লোড থাকবে। তাহলে 1 উৎস, 2 পরিবাহী, পরিবাহী এই যে তার, 3 রক্ষণ যন্ত্র, 4 নিয়ন্ত্রণ যন্ত্র, আর 5 হচ্ছে লোড। যেমন আমাদের এইখানে কি,
একটা উৎস হিসেবে একটা সোর্স আছে, অর্থাৎ ব্যাটারি হইতে পারে। হুম। তারপরে তার কানেক্টিং ওয়্যার, রক্ষণ যন্ত্র হিসেবে এটা ফিউজ। বাসা বাড়িতে দেখো না, যদি ওভার কারেন্ট যায় তাহলে ফিউজটা কি করে, ট্রিপ করে। অথবা বাসা বাড়িতে কোনো কাজ করবো, আমরা ফিউজটাকে নামাই দিই। এটা হচ্ছে রক্ষণ যন্ত্র, আমাকে রক্ষা করে। যে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, তাহলে এই ফিউজটা নিজে পড়ে যায়, পড়ে যেয়ে সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেয়, যাতে আমাকে কেউ শর্ট করতে না পারে। তারপরে নিয়ন্ত্রণ যন্ত্র, যেমন সুইচ। নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সুইচ। আমার একটা সার্কিট আছে, সাপোজ এখানে আমি বাল্ব দিছি, হ্যাঁ, এখানে আমি বাল্ব দিছি, বাল্ব আমার জ্বলবে। তাহলে এই বাল্ব কি আমার সারাদিন জ্বলার দরকার আছে? যখন আমার আলোর দরকার তখন আমি জ্বালাবো, যখন আলোর দরকার নেই তখন জ্বালাবো না। সেই জন্য এই সুইচটা নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা থাকতে হবে। হুম। আর লোড, লোড হিসেবে বাল্ব দিতে গেছি, অথবা ফ্যান দিতে পারো, হেয়ার ড্রাই মেশিন দিতে পারো, চুল শুকাবা, আরো অনেক কিছু করতে পারো। লোড হিসাবে যে কোনো কিছু চালাই বা ব্যবহার করলেই হইলো, ঠিক আছে। তাহলে একটা আদর্শ সার্কিটের উপাদান 5টা, বাট এমনিতে যদি সার্কিট হয়, দেখো আমি একটা শুধু কি করছি, একটা ব্যাটারি দিছি, একটা ব্যাটারি দিয়ে আমি কি করছি, একটা বাল্বের কানেকশন দিয়ে দিছি। তাহলে এই বাবা ব্যাটারির যতক্ষণ ভোল্টেজে চার্জ আছে, এই ব্যাটারির যতক্ষণ ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত কি হবে, এই লাইটটা জ্বলবে। এটার কোনো নিয়ন্ত্রণ নাই, রক্ষণ নাই, দুর্ঘটনা ঘটলে কোনো সেফটি নাই। সূর্যের আলো উঠছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যথেষ্ট আলো, তারপরেও এই বাল্ব কি করবে, জ্বলেই থাকবে। তাহলে এটা কি আদর্শ হইতে পারে? এটার কোনো সিস্টেম নাই, এটা আদর্শ না, ঠিক আছে। কিন্তু এটা কি একটা, এটা অবশ্যই একটা সার্কিট। তাহলে একটা সার্কিট যে কোনো ভাবেই হইতে পারে, বাট আদর্শ সার্কিট হইতে গেলে কি হইতে হবে, 5টা উপাদান লাগবে। সেই 5টা উপাদান এইটা। তাহলে আমরা হচ্ছে মূলত পড়াশোনা করব যেটা, আমরা যেটা পড়াশোনা করব, একটা সার্কিটের উপাদান দুই ধরনের। একটা সার্কিটের উপাদান দুই ধরনের, একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। সার্কিটের উপাদান দুই ধরনের, একটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ ইলামেন্ট, আর আরেক ধরনের আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইলামেন্ট। তাহলে একটা প্যাসিভ ইলামেন্ট, একটা অ্যাক্টিভ ইলামেন্ট। প্যাসিভ ইলামেন্ট কি, যারা সার্কিট হতে এনার্জি শোষণ বা সংরক্ষণ করে। তাহলে যেই সকল উপাদান একটা সার্কিট থেকে কি করবে, হয় পাওয়ার শোষণ করবে অর্থাৎ নিজে খেয়ে ফেলবে, অথবা কি করবে, স্টোর করবে, জমা করে রাখবে। যদি জমা করে রাখে তাহলে সেটাকেও বলবো আমরা প্যাসিভ। যদি সে খেয়ে ফেলে, নষ্ট করে, অ্যাবজর্ব করে, ডিসিপশন করে, তাহলে সেটাকেও বলবো আমরা প্যাসিভ। আর অ্যাক্টিভ গুলা কি, অ্যাক্টিভ গুলা হচ্ছে যারা সার্কিট থেকে এনার্জি সাপ্লাই দেয়। তাহলে আমাকে বলো তো কি, এই যে একটা যে সার্কিট আমরা আঁকাইছি ছোটখাটো, এটার মধ্যে এনার্জি সাপ্লাই দিচ্ছে কে, সোর্সটা না, এই উৎসটা হচ্ছে এনার্জি দিচ্ছে, আর ওই লোডটা কি করতেছে, সেই এনার্জিটাকে গ্রহণ করতেছে। এখানে কোনো কি নাই, সংরক্ষণ করার মতো কেউ নাই। কিন্তু যদি আমি এখানে একটা ফ্যান দিয়ে দিতাম, একটা ফ্যান দিয়ে দিতাম, ফ্যান দিয়ে দিলাম, এই ফ্যানের সাথে একটা কি থাকে, ক্যাপাসিটর থাকে না? তাহলে তোমরা জানো যে একটা ক্যাপাসিটর কি করে, ভোল্টেজ সঞ্চয় করে। তাহলে ও ওই যে সঞ্চয় করতো তখন, ঠিক আছে। তাহলে মোট কথা হচ্ছে যে প্যাসিভ উপাদান হচ্ছে যারা সার্কিট হতে এনার্জি শোষণ করবে, আর না হলে কি করবে, সংরক্ষণ করবে। তাহলে শোষণ করাটাকে আমি বলবো হচ্ছে যে অ্যাবজর্ব করে, আর সংরক্ষণ হচ্ছে স্টোর করে, স্টোর করে। তাহলে এই প্যাসিভ উপাদানের সংখ্যা পৃথিবীতে 3টা। তাহলে প্যাসিভ উপাদানের সংখ্যা কয়টা, প্যাসিভ উপাদানের সংখ্যা 3টা। 3টা কি কি, এক নম্বরে হচ্ছে রেজিস্টর। রেজিস্টরটা হচ্ছে আর, আরটা দেখতে কেমন, দেখতে এরকম হয়, খাসকাটা খাসকাটা, হ্যাঁ, এটা হচ্ছে আর রেজিস্টর। এর বাধা কত, এর বাধা, এর বাধা হচ্ছে আর, একক হচ্ছে ওহম, ঠিক আছে। এর বাধা হচ্ছে আর, একক হচ্ছে ওহম। আর 2 নাম্বার ইন্ডাক্টর, ইন্ডাকটেন্স দিই, হ্যাঁ, ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স হচ্ছে এল। এলটা দেখতে কেমন হয়, এলটা দেখতে হয় এরকম কয়েলের প্যাচ। ওইটার এটার মধ্যে পার্থক্য আছে, ওইটা হচ্ছে এরকম ত্রিভুজ আকৃতির টান, কুমিরের লেজের মতো খাসকাটা খাসকাটা হবে। আর এটা হবে কি, আর এটা হবে হচ্ছে কয়েলের প্যাচের মতো, হ্যাঁ, এরকম কয়েলের প্যাচ। এর একক হচ্ছে কি হেনরি। আর এর বাধা, এর বাধা হচ্ছে এক্স এল।
এক্স এল সমান সমান 2 পাই এফ এল। এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট, আর এল হচ্ছে এই যে মান, ইন্ডাকটেন্সের মান। আর 3 নম্বরে হচ্ছে ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। এটা দেখতে কেমন হয়? এটা দেখতে এরকম দুইটা সমান্তরাল দাগ, দুইটা সমান্তরাল দাগ। এর একক হচ্ছে কি ফ্যারাড। এর বাধা কত? এর বাধাকে এক্স সি দ্বারা প্রকাশ করা হয়, 1/2 পাই এফ সি। সি হচ্ছে ওই যে ফ্যারাডের মান, 2 পাই হচ্ছে কনস্ট্যান্ট, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, একক হচ্ছে ওহম। বাধা যখন হবে তখন সব ওহম। ঠিক আছে, এই তিনটে হচ্ছে বিষয়। তাহলে এই তিনটার মধ্যে এরা কি করবে? হয় এনার্জি শোষণ করবে, এনার্জি শোষণ করবে, আর না হলে সংরক্ষণ করবে। তাহলে এনার্জি শোষণ করে হচ্ছে আর, আর হচ্ছে কি করে? শোষণ করে। আর এরা দুইজন কি করে? স্টোর করে। ঠিক আছে, তাহলে অ্যাবজর্ব করবে হচ্ছে রেজিস্টর, আর ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কি করে? স্টোর করে, মানে জমা রাখে, জমা রাখে, এনার্জি জমা রাখে। এরা কোনোদিন কি করতে পারে না? পাওয়ার অপচয় করতে পারে না, খাইতে পারে না। এরা সবসময় পকেটের মধ্যে জমা রাখে, যখন বিপদে পড়বে তখন সে পকেট থেকে বের করে সার্কিটে দিবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আলোচনা করতেছি হচ্ছে ডিসি সার্কিট। ডিসি সার্কিট, ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এফ এর মান হচ্ছে 0 হার্টজ। তার মানে ডিসি সার্কিটে একদম এটা ডিরেক্ট, যত সময় যাক না কেন এটার মান কি হয় না, কখনো চেঞ্জ হয় না। ডিসি ডিরেক্ট, এর নামে এই জন্য ডিসি, ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্ট একদম সোজাসুজি কারেন্ট, কোনো বাঁকা কুজা নাই। তাহলে ডিরেক্ট কারেন্ট, তাহলে যদি এরকম ডিরেক্ট কারেন্ট হয় তাহলে এর মধ্যে কোনো কি থাকে না, ফ্রিকোয়েন্সি থাকে না। ফ্রিকোয়েন্সি কখন থাকে? যদি সে কি করে এরকম সাপের মতো ডান্স করতে করতে যায়, তাহলে তখন তার ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, তাহলে ডিসিতে কি থাকে না? কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। তাহলে ডিসিতে যদি ফ্রিকোয়েন্সি না থাকে, আর সমান সমান একটা সূত্র আছে, আর সমান সমান সূত্র, আর সমান সমান রো এল ডিভাইডেড বাই এ। রো হচ্ছে সেই পরিবাহীর ধর্ম, অ্যালুমিনিয়াম হলে এক ধরনের, কপার হইলে এক ধরনের। এল হচ্ছে তার দৈর্ঘ্য, আর এ হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হুম, এখন দেখো আমাকে বলো ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সির মান কত হার্টজ? 0 হার্টজ। তাহলে ডিসি সার্কিটের যদি ফ্রিকোয়েন্সি 0 হয়, তাহলে এটার মধ্যে কি কোনো ফ্রিকোয়েন্সি আছে? অবশ্যই নাই। তাহলে এতে কোনো ডিসিতে কোনো প্রভাব নাই, এ সবসময় কি হবে? কার্যকর হবে, কার্যকর। কিন্তু দেখো এল ইন্ডাকটেন্স, এর বাধার মধ্যে কি আছে? ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সির মান যদি 0 হয়, ফ্রিকোয়েন্সির মানটা যদি কি হয়? 0 যদি হয়, তাহলে আমাকে বলো তো 2 পাই এফ এল, এফ এর মান যদি 0 হয় তাহলে এর মোট বাধার মান কত হবে? 0 ওহম। এইখানে যদি এফ এর মান কি হয়? 0 হয়, তাহলে 1/0, তার মানে কি হয়ে যায়? ইনফিনিটি। তাহলে আমরা শুরুতে দেখছিলাম কি? দেখছিলাম শুরুতে বলো তো? এই যে একটা রাস্তা দিছিলাম আমরা, এইখানে ইলেকট্রন দিছিলাম কয়টা? 2-3টা দিলাম। হ্যাঁ, এইখানে কি করব আমরা? ফোর্স অ্যাপ্লাই করব। ওকে, চাপ দেবো, বৈদ্যুতিক চাপ, এটাই তো ভোল্টেজ। তাহলে আমরা এই যে চাপ দিচ্ছি, ও যদি রাস্তা পায়, রাস্তা পাইলো মানে এখানে কোনো বাধা নাই। যদি বাধা না পায় তাহলে সে কি করবে? একদম ধুমধাম চলে যাবে না? তাহলে ইলেকট্রন যদি যায় তাহলে চার্জ গেল, চার্জ যাওয়া মানে কি প্রবাহিত হবে? কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমাকে বলো ইন্ডাক্টরের ক্ষেত্রে, ইন্ডাক্টরের ক্ষেত্রে কি করবে? আগে শুরুতে আর এর ক্ষেত্রে আসো, যদি আর হয় তার মানে এখানে কি আছে? এরকম খাসকাটা খাসকাটা রাস্তা। তাহলে এই ইলেকট্রন কি স্মুথলি যেতে পারবে নাকি বাধাগ্রস্ত হবে? বাধা পাবে। সেই জন্য রেজিস্ট্যান্সের সংজ্ঞা কি? যে রেজিস্ট্যান্স কি আসলে? যে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে তাকেই কি বলা হয়? রেজিস্ট্যান্স বলা হয়। আর ইন্ডাকট্যান্স কি করে? এ কি কোনো বাধা প্রদান করবে? দেখো তো, এ কি হয়ে গেছে? বাধা কত? এর বাধা কত? 0। তাহলে এ কি এখানে কোনো পথ আটকাবে? না। তাহলে একদম মনে করো যে ওই যে ধরো যে এক্সপ্রেসওয়ে, গাড়ি চলবে 100-100। হ্যাঁ, তাহলে এই যে রেজিস্টর, আমি এটাকে বলি যে ঢাকার রাস্তা। হ্যাঁ, তুমি চাইলেও গাড়ি খুব জোরে নিয়ে যেতে পারবে না, তোমাকে ব্রেক করে করে যেতে হবে। রেজিস্টর লাইক ঢাকার রাস্তা। হ্যাঁ, গুলিস্তান। আর যদি ইন্ডাক্টর হয় তাহলে কি? দেখো কোনো বাধা আছে? কোনো বাধা নাই, মনে করো এক্সপ্রেসওয়ে, একদম ধুমধাম চলে যাবে। তাহলে ইলেকট্রন যদি চলে যায় তাহলে কারেন্ট যাবে না? অবশ্যই কারেন্ট যাবে। তাহলে দেখো এইটাকে বলা হয়, তাহলে এল হচ্ছে ডিসি সার্কিটে, এল হচ্ছে কি? এল ডিসিতে
শর্ট হয়ে যায়, শর্ট হয়, হ্যাঁ শর্ট হয়। শর্ট হওয়া কেমন, একটা ইন্ডাক্টর ছিল এরকম প্যাচ, এটা কি হয়ে যাবে একদম স্ট্রেট একটা রাস্তা, এইটাকে বলি আমরা শর্ট, একদম স্ট্রেট হয়ে গেছে, এটাকে বলা হয় শর্ট। আর ক্যাপাসিটর, দেখো ক্যাপাসিটর কি করছে, বাধা কত দিছে, ইনফিনিটি। তাহলে এইখানে যদি আমি একটা পাহাড় তুলে দেই, একটা হিমালয় পর্বত তুলে দিলাম, একটা হিমালয় পর্বত তুলে দিলাম, আমি এখানে যতই ইলেকট্রন দেই আর যতই ফোর্স দেই, এই হিমালয় পর্বত পার হয়ে কি ইলেকট্রন ওপাশে যেতে পারবে? তাহলে হিমালয় পর্বত পার হয়ে ইলেকট্রন ওপাশে যেতে পারবে না, তার মানে এখানে কোনো কারেন্ট প্রবাহ অবশ্যই হবে না। তাহলে কারেন্ট প্রবাহ যদি না হয়, তাহলে এই রাস্তা কি আমার দাম আছে? কোনো দাম নাই। তাহলে ক্যাপাসিটর সি কি হবে, সি ওপেন হয়, তাহলে একটা সি দেখতে এরকম, তাহলে সেটা ডিসি সার্কিটে কেমন হয়ে যাবে, মাঝখানে এরকম ওপেন হয়ে যাবে, মানে তারটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সংজ্ঞা কি হইলো, পৃথিবীতে প্যাসিভ উপাদান তিনটাই, এই তিনটার বাইরে পৃথিবীতে আর কোনো উপাদান নাই। একটা হচ্ছে আর, একটা হচ্ছে এল, একটা হচ্ছে সি। আর হচ্ছে রেজিস্ট্যান্স, এ কি করবে, কারেন্টকে বাধা প্রদান করবে। ইন্ডাক্টর কারেন্টকে বাধা প্রদান করে না, ধুমধাম যেতে দেয়। কি কারেন্ট? ডিসি কারেন্ট। আমি এটারে বললাম ঢাকার রাস্তা, এরে বললাম আবুধাবি অর্থাৎ এক্সপ্রেসওয়ে। আর ক্যাপাসিটর হিমালয় পর্বত, তাহলে এটা বাধা দিয়ে ওপেন করে দিচ্ছে, আমার কোনো ইলেকট্রন প্রবাহ হবে না। আর একটা নিনজা টেকনিক শিখাই দেই, দেখো আর এটা সবসময় কাজ করে। ইন্ডাক্টর ছোটবেলায় কলমের মধ্যে আমরা গুনা পেঁচায়া কি করতাম, স্প্রিং বানাইতাম, খেলাধুলা করতাম, এটা টানাটানি করতাম, লম্বা হইতো আবার ছোট হইতো, এরকম হইতো না? কিন্তু পাশের যে দুষ্ট বন্ধুটা আছে ও কি করে, একবার ধরে সাটাম করে টান দেয়, তাহলে ওই গুনার আরো থাকে, বলো, কয়েল কয়েল থাকে, স্প্রিং থাকে? থাকে না। তাহলে সেইটাই মনে করো নিনজা টেকনিক। এই যে ইন্ডাক্টর এরকম পেঁচ আছে, ধরে দিবা টান, কি হয়ে গেল, একদম সোজা তার হয়ে গেছে না, এটাকে বলা হয় শর্ট। আর ক্যাপাসিটর দেখো, ক্যাপাসিটর কি, এই মাঝখান থেকে দুই দিক থেকে দুটো প্লেট নিয়ে এসে এরকম করে রাখি দিছি, এখন কেউ যদি এটা ধরে টান দেয় তাহলে কি অবস্থা হবে, ওপেন হয়ে যাবে না? বলো, এই যে ক্যাপাসিটর ছিল, দুই মাথা ধরে টান দাও, ওপেন হয়ে যাবে না? তাহলে আমি কি বুঝাইতে পারছি, প্যাসিভ উপাদান তিনটাই, পৃথিবীতে তিনটাই প্যাসিভ উপাদান, আর যা পাবে তাই খাবে। ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কি পাবে, যা দিব তা সে কি করে রাখবে, স্টোর করে রাখবে। ওকে? তাহলে ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি শূন্য, ইন্ডাক্টর হয়ে যায় শর্ট, আর ক্যাপাসিটর হয়ে যায় ওপেন। বুঝাইতে পারছি? এখন আসে অ্যাক্টিভ ইলামেন্ট। অ্যাক্টিভ ইলামেন্ট কি করে, যারা সার্কিটে কি করে এনার্জি সাপ্লাই দেয়, এগুলা কি সোর্স। সোর্স হিসেবে কে কে হইতে পারে, ব্যাটারি হইতে পারে, জেনারেটর হইতে পারে, অল্টারনেটর হইতে পারে, আরো ইত্যাদি অনেক কিছু আছে। হ্যাঁ, ওইদিকে আমরা না যাই। তাহলে সোর্স হিসেবে আমাদের ডিসি সার্কিটে লাগবে এই ব্যাটারি। তাহলে একটা ব্যাটারি দেখতে কেমন, একটা ব্যাটারি দেখতে এরকম হয়, আর একটা লম্বা মাথা থাকে সেটা হচ্ছে প্লাস, আর একটা ছোট মাথা থাকে সেটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি। এটাকে এভাবেও দেখানো যায়, একটা গোল দাগের ভিতরে একটা প্লাস একটা মাইনাস, এটাও একটা ব্যাটারি। অথবা অনেক সময় এরকম করে চালাকি করে দেয়, এই মাথাটা থাকে, এটা হচ্ছে একটা ব্যাটারি, এখানে +5 ভোল্ট। বুঝছো? এই হচ্ছে ব্যাটারি। তাহলে আমাদের উপাদানগুলো বুঝছো তো নাকি, একটা হচ্ছে প্যাসিভ ইলামেন্ট, একটা হচ্ছে অ্যাক্টিভ ইলামেন্ট, আর একটা আদর্শ সার্কিটের উপাদান হচ্ছে 5টা। একটা স্ক্রিনশট নিয়ে নাও, সামনে আগাবো। তাহলে আমরা শিখলাম এতক্ষণ ধরে উপাদান, অ্যাক্টিভ উপাদান, প্যাসিভ উপাদান। তাহলে প্যাসিভ উপাদান তিনটা ছিল, তিনটার একদম যা ছিল দুনিয়াতে সবকিছু শেষ করছি আমরা। অ্যাক্টিভ উপাদানের অনেক কিছু ছিল, শুধু ব্যাটারিটা নিয়ে আমরা শুধু কাজ করব। হ্যাঁ, একটা ব্যাটারি দেখতে কেমন হয় আমি বললাম, ব্যাটারি মানে হচ্ছে সোর্স। হ্যাঁ, আচ্ছা সোর্স, ব্যাটারি তো পরে যায়, আগে সোর্সে যাই। তাহলে অ্যাক্টিভ উপাদানের মধ্যে আমাদের ছিল সোর্স। এই সোর্স গুলা দুই ধরনের, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। তাহলে ভোল্টেজ সোর্স কি করবে, ভোল্টেজ সোর্স হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিবে, আর কারেন্ট সোর্স কি সাপ্লাই দিবে, কারেন্ট সাপ্লাই দিবে। তাহলে ভোল্টেজ সোর্স হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিবে, ভি সাপ্লাই দিবে, আর কারেন্ট সোর্স হচ্ছে আই সাপ্লাই দেয়, কারেন্ট। তাহলে ভোল্টেজ সোর্স হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিবে, আর কারেন্ট সোর্স হচ্ছে কারেন্ট সাপ্লাই দিবে। ক্লিয়ার? কিন্তু আমরা চিনবো কি করে যে এটা ভোল্টেজ সোর্স আর এটা কারেন্ট সোর্স, আমাদের চিনতে হবে। হ্যাঁ, আমাদের চিনতে হবে। চেনার জন্য উপায় কি,
চেনার উপায় হচ্ছে পোলারিটি থাকবে। পোলারিটি, পোলারিটি মানে কি? প্লাস আর মাইনাস, পোলারিটি থাকবে, এটা হচ্ছে চেনার উপায়। হ্যাঁ, চেনার উপায়। তাহলে ভোল্টেজ সোর্স চেনার উপায় হচ্ছে পোলারিটি থাকবে, পোলারিটি প্লাস মাইনাস থাকবে। ঠিক আছে, যেমন কি? যেমন এই যে একটা গোল্লা দিয়ে একটা দিল প্লাস একটা দিল মাইনাস, তাহলে এটা কি পোলারিটি না? পোলারিটি। কত ভোল্ট? 5 ভোল্ট। এটা না দেখে কিরকম দিবে? একটা বড় মাথা একটা ছোট মাথা, 10 ভোল্ট। তাহলে এই বড় মাথাটা হচ্ছে প্লাস আর ছোট মাথাটা মাইনাস। এখন এত কিছু না দিয়ে আরেকটু চালাকি করছে, এরকম একটা ডট দিয়ে এরকম দিছে, দিয়ে এখানে বলছে যে +7 ভোল্ট। তার মানে এটাও একটা সোর্স, প্লাস আছে, মাইনাসটা কি আছে দেখা যায়? ধরে এত দূর, তাহলে +7 ভোল্ট। তাহলে এখানে প্লাসটা পোলারিটি না? তাহলে প্লাস দেওয়া আছে মানে পোলারিটি আছে, মাইনাসটা নাই। মাইনাস না থাকুক, মাইনাস ওই সার্কিটের অন্য কোথাও আছে, সেটা আমরা পরে খুঁজে বের করবো, হ্যাঁ, সময় সুযোগ মিললে। তাহলে এই তিনটের যে কোনো একটাই কি হইতে পারে? ভোল্টেজ সোর্স। এবার আসে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স চিহ্ন হচ্ছে ডিরেকশন দেখে, ডিরেকশন তথা তীর চিহ্ন থাকবে। হ্যাঁ, তীর থাকবে, তীর থাকবে। কেমন একটা কারেন্ট সোর্স দেখতে কেমন? এই তীর চিহ্ন দিয়ে বলছে যে এটা হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তার মানে এই যে তীর চিহ্ন আছে মানে এটা কারেন্ট সোর্স। কত অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিবে? 8 অ্যাম্পিয়ার। এখন আমাকে বলো তো দেখি, 5, 10, 7, 8 এইগুলা কি ফিক্সড ভ্যালু নাকি এগুলা কোনো ঝামেলা আছে? একদম ফিক্সড ভ্যালু না? 10 মানে 10, এ বাংলাদেশে থাকলেও 10, এ যদি উগান্ডাতে যায় তারপরেও 10। 5 মানে সারা জীবনেই 5, এই 5 কোনোদিন চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে এইগুলা নির্দিষ্ট, একদম ফিক্সড, এগুলোর কোনো ঝামেলা নাই। এই সোর্সকে আবার এইভাবে ডেফিনেশন করা যায়, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, আর আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অথবা কন্ট্রোলেড। তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে কি? একদম স্বাধীন। মানে এই যে 5 কি একটা স্বাধীন না? এর কোনো অন্য কারো উপর কোনো লেগেসি আছে? নাই, কিচ্ছু নাই। 5 মানে 5, গোটা দুনিয়াতেই 5, পাতালে গেলেও 5, আমেরিকাতে গেলেও 5। 10 মানে 10ই, 7 মানে 7, 8 মানে 8। তাহলে এগুলো কি সোর্স? এগুলো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট তথা স্বাধীন সোর্স। তাহলে স্বাধীন সোর্স সেটাকে বলবো যে সোর্সের মান অন্য কারো উপরে কি করবে না? ডিপেন্ড করবে না। আর এই বেটার নামই বোঝা যাচ্ছে যে ডিপেন্ডেন্ট অথবা কন্ট্রোলেড, হয় এ অন্য কারো উপর ডিপেন্ড করবে, না হলে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হবে। ঠিক আছে, তাহলে এটা বলবো কি? যে সোর্স সার্কিটের অন্য কোনো শাখার ভোল্টেজ অথবা কারেন্টের উপর নির্ভর করে। দেখো এখানে আবার অন্য কারো উপর ডিপেন্ড করবে না কিন্তু, হ্যাঁ, ডিপেন্ড করবো অনলি সার্কিটের অন্য কোনো একটা শাখার, হয় ভোল্টেজ নাহলে কারেন্ট। গুগল মিটের টাইম মনে হয় শেষ, আমরা ওটা একটু রিনিউ করে ফেলি, তারপরে ক্লাসে আসি। ক্লাস কি বিরক্ত লাগতেছে নাকি? তোমরা হচ্ছে ফেসবুক লাইভে যারা ক্লাস করতেছো, তোমরা একটু ক্লাসটা হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে একটু শেয়ার করে দাও। আমি বারবার বলতেছি, আমরা সবাই একসাথে শিখতে চাই এবং একসাথে পড়াশোনা করতে চাই। হ্যাঁ, আর তোমরা আরেকটা বিষয় বলবো যে যারা ফ্রি ক্লাসগুলো করতেছো আমাদের, অ্যাটলিস্ট কিছু শিখে যাও। এই যে 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি সময় যে এখানে দিচ্ছ, এই সময়টা অবশ্যই যাতে তোমাদের পরবর্তীতে কাজে লাগে সেটাই মানে মাথায় রাখবা। হ্যাঁ, তোমরা যারা আমাদের ডুয়েট অ্যাডমিশন অ্যান্ড জব প্রিপারেশনের ডিপার্টমেন্টাল কোর্সে ভর্তি হতে চাও, তারা আমাদের ক্যাপশনে হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল করে বা হচ্ছে মেসেজ করে আমাদের কোর্সে এনরোল করতে পারো। ওকে, ওকে, আমরা আর বেশিক্ষণ ক্লাস করব না, অনেকক্ষণ আজকে থিওরি বকবক করছি, বিরক্ত হওয়ারই কথা। হ্যাঁ, এরকম থিওরি আর সামনে থাকবে না আশা করি। এই থিওরিটুকু কেন শেখাচ্ছি? আত্মার শান্তির জন্য, আত্মার শান্তি। হ্যাঁ, তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তার মানে ইলেকট্রিক্যালের আরেক বন্ধু এসে তোমার উপরে কি করবে? মাস্তানি করবে, ওই সুযোগ যাতে না হয়, তোমার নিজের একদম আত্মা থেকে শিখবা। হ্যাঁ, আত্মার শান্তির জন্য এত কিছু শিখতেছি। ক্লিয়ার? ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমরা সোর্স দেখছি, একটা ভোল্টেজ সোর্স ভোল্টেজ সাপ্লাই দিবে, কারেন্ট সোর্স কারেন্ট সাপ্লাই দিবে, আর তার ডিপেন্ডেন্টের উপরে ভিত্তি করে একটা স্বাধীন, এরা কারো উপর ডিপেন্ড করে না, আর একটা ডিপেন্ডেন্ট অথবা কন্ট্রোলেড সোর্স যে কি করবে? সার্কিটের অন্য কোনো শাখার ভোল্টেজ অথবা কারেন্টের উপরে কি করবে? নির্ভর করবে। এইটা চিনবো কি করে? এইটা চেনার উপায় আছে। হ্যাঁ, এইটা চেনার উপায় আছে। এইটা চেনার উপায় হচ্ছে ডায়মন্ড সিম্বল থাকবে। কি সিম্বল থাকবে? ডায়মন্ড সিম্বল। ডায়মন্ড সিম্বলটা কেমন? ডায়মন্ড সিম্বলটা এরকম। তাহলে আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের একটা ডায়মন্ড আছে। হ্যাঁ, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ডায়মন্ড সিম্বল আছে, এই যে ডায়মন্ড সিম্বল এইটা।
একটা চারকোনা ঘর কিন্তু একটু ভিন্নভাবে থাকবে, এই ডায়মন্ড সিম্বল। হ্যাঁ, এটাকে বলা হয় ডায়মন্ড সিম্বল। তাহলে আমাকে একটু পরীক্ষা দিবা, সবাই তোমরা একটু আমাকে বলবা যে আমি এখানে আঁকাবো, তোমরা বলবা এটা কি সোর্স। তাহলে ডায়মন্ড অবশ্যই ডিপেন্ডেন্ট সোর্স। আমি যদি এখানে প্লাস মাইনাস দেই তাহলে এটা কি সোর্স হবে? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হবে না? কারণ প্লাস মাইনাস থাকলে কি হয়, ওই যে পোলারিটি থাকলে হয় ভোল্টেজ সোর্স, আর যদি তীর চিহ্ন থাকে তাহলে কারেন্ট সোর্স। তাহলে এটা প্লাস মাইনাস আছে, তার মানে এটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এখন এটা কার উপরে ডিপেন্ড করে সেটা হলো কথা। দেখো, যদি কার উপরে ডিপেন্ড করবে, 3v0, 3v0 দিলাম, তাহলে এই v0 মান যা হবে এই সার্কিটের এই সোর্সটার মান তা হবে। যদি v0 মান 1 হয় তাহলে এর ভোল্টেজ কত হবে? 3 ইন্টু 1, 3 ভোল্ট। যদি v0 মান হয় 10, তার মানে এই সোর্সের মান তখন কত হবে? 10 ইন্টু 3 মানে 30 ভোল্ট। তার মানে এই সোর্সের নিজস্ব কোনো স্বাধীনতা নাই, এ আরেকজনের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? এই ভোল্টেজের উপরে। তাহলে যেহেতু এ ভোল্টেজের উপর ডিপেন্ড করে, তাই এর নাম হবে কি? ভোল্টেজ ডিপেন্ডেন্ট কি সোর্স? ভোল্টেজ সোর্স, অথবা ভোল্টেজ কন্ট্রোলেড ভোল্টেজ সোর্স। ঠিক আছে? তাহলে আমরা যার উপর ডিপেন্ড করবে তাকে আগে ডেফিনেশন দিতে হবে যে ও অমুকের উপর ডিপেন্ড করতেছে, অমুকের প্রেসক্রিপশনে চলে। তাহলে আগে তাকে বলতে হবে, তারপরে তার নাম। তাহলে এ কার উপর ডিপেন্ড করতেছে? ভোল্টেজের উপরে, সেজন্য ভোল্টেজ ডিপেন্ডেন্ট, প্লাস মাইনাস আছে তাই ভোল্টেজ সোর্স। তাহলে আমাকে একটু আরেকটু এটা বলবা, তোমরা নিজেরা একটু চিন্তা করো। যদি আমি এখানে একটা তীর চিহ্ন দেই, তীর চিহ্ন দিলাম এবং বললাম যে এটা হচ্ছে 0.5 ভিএক্স, তাহলে এটা কি ডিপেন্ডেন্ট কি সোর্স হবে? একটু চিন্তা করে রেসপন্স করার ট্রাই করো। কার উপর ডিপেন্ড করে? ভোল্টেজের উপরে। কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হতে গেলে কি শর্ত আছে? কি প্লাস মাইনাস? কারেন্ট সোর্স, ইয়েস। তীর চিহ্ন আছে মানে এটা কারেন্ট সোর্স, রাইট? কার উপর ডিপেন্ড করে? ভিএক্স, ভিএক্স, ভিএক্সটা কি কারেন্ট? অবশ্যই ভোল্টেজ। সেজন্য এর নাম হবে কি? যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। এখন এটাকে অনেকে বলতে পারে কি? ভোল্টেজ কন্ট্রোলেড কারেন্ট সোর্স। এই যারা একটু বেশি বউয়ের কথা শুনে তাদের বলে না যে বউ পাগলা, বলে না? সেরকম এটা কার উপর ডিপেন্ড করতেছে? সেজন্য ভোল্টেজ ডিপেন্ডেন্ট কি সোর্স? কারেন্ট সোর্স। তাহলে আরেকটা, এগুলো মুখস্থ করলে থাকবে না, এগুলো বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আমি আবার প্লাস মাইনাস দিলাম, এবার বললাম যে I0/6 এটার মান। তাহলে এ কার উপর ডিপেন্ড করতেছে? I0 উপরে। I0 যা হবে তাকে 6 দ্বারা ভাগ করলে এর মান পাবো নাকি? কি সোর্স? ভোল্টেজ সোর্স। তাহলে আর পরিচয় কি হবে? কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। গুড, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। লাস্ট ওয়ান, তীর চিহ্ন আমি এদিকে দিলাম, দিয়ে বললাম যে 2IP, 2IP। হ্যাঁ, এই আইপি মানে আইপি ডিপার্টমেন্ট না, আবার তোমরা মেকানিক্যালই থাকো। হ্যাঁ, তাহলে আমাকে বলো এটা তাহলে কার উপর ডিপেন্ড করে? কারেন্টের উপরে। কি সোর্স? কারেন্ট সোর্স। তীর চিহ্ন মানে কারেন্ট সোর্স, তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স যদি কেউ বলে তাহলে কি অপরাধ হবে? ডিপেন্ডেন্ট হওয়া যে কথা, কন্ট্রোলেড হওয়া সেম কথা। কথা কি বুঝাইতে পারছি? গুড, এক্সিলেন্ট। তাহলে এই চিত্রগুলো দেখে যদি কেউ কানা হাফেজের মতো মুখস্থ করে যে অমুক ডিপেন্ডেন্ট অমুক সোর্স, জীবনেও মনে থাকবে না, পরীক্ষার হলে গেলে এটা মরবে। হ্যাঁ, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। আজকের ক্লাস শেষের দিকে আমরা সামান্য একটা কথা বলে শেষ করব। রেগুলার ক্লাস কতক্ষণ? 1 ঘন্টা। একটা ব্যাটারি, ব্যাটারি মানে ভি হায়ার মাইনাস ভি লোয়ার। একটা ব্যাটারি দেখতে কেমন হয়? প্লাস মাথা মাইনাস মাথা। প্লাস মাথাটাকে বলা হয় ভি হায়ার, আর মাইনাস মাথাটাকে বলা হয় ভি লোয়ার। যে কোনো একটা ব্যাটারি, এই যে ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ মানেই কি? ব্যাটারি ভোল্টেজ মানে তার হায়ার মাথার ভোল্টেজ বিয়োগ লোয়ার মাথার ভোল্টেজ। ঠিক আছে? তাহলে একটু বলো তো দেখি, আমি এইখানে বললাম যে এই মাথায় আছে 3 ভোল্ট, আর এই মাথায় আছে হচ্ছে 12 ভোল্ট, তাহলে আমার ব্যাটারিটা কত হবে? কেমনে বুঝলাম? এই 12টা হচ্ছে ভি হায়ার, আর এই 3টা হচ্ছে ভি লোয়ার। তাহলে হায়ার থেকে লোয়ার বাদ দিলে কত থাকে? 9 ভোল্ট। তার মানে এটা 9 ভোল্টের ব্যাটারি, তার মানে এই ব্যাটারিটা হবে 9 ভোল্টের ব্যাটারি। ঠিক আছে? এখন যদি এরকম করে দেই কখনো, এইখানে আমি দিলাম হচ্ছে প্লাস মাইনাস 8 ভোল্ট, কিন্তু এই জায়গায় আমি একটা কি দিয়ে দিছি? গ্রাউন্ড দিয়ে দিছি। গ্রাউন্ড মানে কয় ভোল্ট? 0 ভোল্ট। গুড,
তাহলে এই মাথার ভোল্টেজটা কত হবে? অবশ্যই +8 হবে। তাহলে 8 ভোল্ট থেকে 0 ভোল্ট বাদ দিলে ব্যাটারি 8 থাকে, তাই না? যদি কখনো এইটা বলা হয় এইখানে +8 8 ভোল্ট, কিন্তু আমি এই জায়গায় গ্রাউন্ড দিয়ে দিছি, তাহলে এই জায়গায় কত হবে? অবশ্যই -8, কারণ ব্যাটারি হতে হবে কত? 8। তাহলে প্লাস মাথার ভোল্টেজ 0 বিয়োগ মাইনাস মাথার ভোল্টেজ -8 হইলে মাইনাসে মাইনাসে +8 ভোল্ট হবে। সেই জন্য এখানকার ভোল্টেজটা কত? -8। ক্লিয়ার? এটার একটা যুগান্তরকারী সূত্র দেই, হ্যাঁ, একদম এক সূত্র দিয়ে, এক কনসেপ্ট দিয়ে একটা টোটকা দেই, হ্যাঁ, দুনিয়া সব সোজা হয়ে যাবে। অজানা পয়েন্টের ভোল্টেজ, অজানা পয়েন্ট ভোল্টেজ ইকুয়াল জানা পয়েন্ট ভোল্টেজ প্লাস মাইনাস রাস্তার মাঝের ভোল্টেজ। রাস্তার বস্তা হয় না যেন আবার, হ্যাঁ, রাস্তার মাঝের ভোল্টেজ। দেখো প্লাস মাইনাস কখন নিব? প্লাস মাইনাস রাস্তা পার হয়ে যা পাবো, রাস্তা পার হয়ে যে চিহ্ন পাবো সেইটা নিব। তাহলে দেখো এখানে খাটাও, একটু ট্রাই করো। দেখো এখানে কয় ভোল্ট ছিল? 3 না? মাঝখানে কত? 9 ভোল্ট না? এই জায়গার ভোল্টেজটা আমরা বের করতে চাই। তাহলে দেখো এই মাথা কত জানি? 3। রাস্তা পার হয়ে আসার সময় কি পাইছি? +9। গুড, শুধু 9 না, +9। তাহলে কত হয়? 12 ভোল্ট। সেম টু সেম ভাবে এদিক থেকে ওদিকে যাও, এখানে কত আছে? 12 না? রাস্তা পার হয়ে যাওয়ার সময় কত পাইছি? -9 না? তাহলে কত হয়? 3 ভোল্ট। তাহলে দেখছো এই কথাটা খাটবে না? অবশ্যই খাটবে, একদম জাদুর মতো খাটবে, ধুমাধুম খাটবে সব জায়গায়, অঙ্ক দেখবা নিমিষেই হয়ে যাবে। দেখো তাহলে এই জায়গায় আমি হট দিছিলাম, তাহলে জানো কোথায়? গ্রাউন্ড মানে জানো, তাহলে 0 জানো, আসার সময় কি পাইছো? +8, তার মানে কত? 8। এটা এই জায়গা, এই পাশে জানি কত? 0। যাওয়ার সময় কত পাইছি? -8। তাহলে এই মাথার ভোল্টেজটাও কত হবে? -8। তাহলে এই সূত্রটা, এটা আসলে সূত্র টুত্র কিছু না, এটা একটা আর কি নিনজা টেকনিক, তোমরা মনে রাখিও। একটা স্ক্রিনশট নাও, একটা ম্যাথ করব, আমরা চলে যাব, হ্যাঁ, একটা স্ক্রিনশট নাও। আমরা গোটা ডিসি সার্কিটটা শিখবো 3টা জিনিসের উপর ভিত্তি করে, 3টা জিনিস, 2টা সূত্র আর এই একটা নিনজা টেকনিক, হ্যাঁ। 2টা সূত্র হচ্ছে, একটা ওহমসের সূত্র, একটা কারশফের সূত্র। 2টা সূত্র আর এই টেকনিক, এই 3টা টেকনিক দিয়ে গোটা ডিসি সার্কিট শেষ হবে ইনশাল্লাহ, হ্যাঁ, ভয় করার কিচ্ছু নাই। একটা ম্যাথ নেই আমি, সাপোজ, তাহলে এই একটা আমার সার্কিট দিয়ে বলছে যে এই জায়গায় আছে V1, এই জায়গায় আছে V2, এই জায়গায় আছে V3। আমাকে বলছে ফাইন্ড আউট V1 V2 V3। এই এখন অঙ্ক করতে হবে, হ্যাঁ, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি যা শিখেছি তাই দিয়ে সম্ভব, অঙ্ক দেখে ভয় পাও না। তাহলে V1 মানে কি? এই বিন্দুর ভোল্টেজ। V2 মানে কি? এই বিন্দুর ভোল্টেজ। আর V3 মানে এই পয়েন্টের ভোল্টেজ, নাকি? তাহলে দেখো ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমরা জানি কোথাকার ভোল্টেজ সেটা একটু বলো তো দেখি, এই সার্কিটটার কোন জায়গার ভোল্টেজটা আমরা জানি? V2 কত? V2 12। আমরা জানি এই গ্রাউন্ডের ভোল্টেজ 0 ভোল্টেজ। যে V2 সমান সমান 12 কইছে তাকে থ্যাংক ইউ, হ্যাঁ, সে আগে থেকে পড়াশোনা করছে, বোঝা যাচ্ছে। তাহলে আমরা জানি এই গ্রাউন্ডের ভোল্টেজ 0, তাহলে V2টা বের করা যাবে না? এই যে নদী পার হওয়া যাবে না? তাহলে V2 সমান সমান কি হবে বলো? এইখানে জানি 0, পার হওয়ার সময় কত পাইছি? +12 না? তার মানে V2 মান কত? এখন দেখো তো, V2 যদি 12 জানি, এই V2 থেকে যদি ডানে চাপি তাহলে কাকে পাবো? যদি বামে চাপি, গুড, তাহলে V3 সমান সমান দেখো, এই বিন্দু জানি কত? 12। তাহলে এখান থেকে ওদিক যাওয়ার সময় কত পাইছি? -20 না? তাহলে হবে কত? -8। এবার V1 বলো তো কি হবে? এই বিন্দু জানি কত? 12 না? 12, এদিক দিয়ে আসার সময় কত পাইছি? +10। আচ্ছা আমি যদি এটা একটু উল্টাই দেই, এই মাথাটা দিলাম প্লাস, এই মাথাটা দিলাম মাইনাস, তাহলে কি হবে? -10 ইকুয়াল কত হবে? তাহলে অ্যান্সার হয়ে গেল না? হয়েছে? গুড। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে যাই, হ্যাঁ, হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক, ঠিক আছে, থাকলো। আরেকটা দেই, তাহলে বের করবা হচ্ছে VA VB আর হচ্ছে VC করবা, হ্যাঁ। আরো একটা অঙ্ক দেই, তোমরা একটু প্র্যাকটিস করিও। এই একটা সার্কিট, এটাতে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে দিই, এটার বের করবা। এই জায়গাতে হচ্ছে VA,
এই জায়গাতে হচ্ছে ভিবি, এই জায়গা হচ্ছে ভিসি, এই জায়গা হচ্ছে ভিডি। এই ভিএ ভিসি ভিডি বের করবা, ভিএ ভিবি ভিসি। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো কয়টা? হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 2, আর এটা হচ্ছে হোমওয়ার্ক 3। ঠিক আছে, 3টে ম্যাথ ট্রাই করবা। হ্যাঁ, কথা বুঝাইতে পারছি? কথা বুঝতে পারছি? ওকে। তাহলে আজকের ক্লাসে মোটামুটি আমরা থিওরি একটু আলোচনা করছি। আজকের ক্লাসে পড়ছি মূলত আমরা হচ্ছে কি বেসিক কিছু কোয়ান্টিটি, যেমন কি অ্যাটমের স্ট্রাকচার, চার্জ কত ধরনের হয়, কারেন্ট কাকে বলে, ভোল্টেজ কাকে বলে, পাওয়ার কাকে বলে, এনার্জি কাকে বলে, একটা সার্কিটের যত ভোল্টেজ আছে সেগুলো কার সাপেক্ষে হিসাব করতে হয় সেইটা, অর্থাৎ ইলেকট্রিক্যাল রেফারেন্স। তারপরে পড়ছি কি সার্কিটের উপাদান কি কি, সার্কিটের উপাদান কি কি। আদর্শ সার্কিটের উপাদান 5টা, আর এমনিতে সার্কিটের উপাদান যে কিছু হইতে পারে। মূলত সার্কিটের উপাদান হচ্ছে প্যাসিভ এবং অ্যাক্টিভ। প্যাসিভ গুলা এনার্জি কি করে, হয় স্টোর করে না হলে গ্রহণ করে, আর অ্যাক্টিভ গুলা সার্কিটে এনার্জি সাপ্লাই দেয়। ঠিক আছে। তারপরে শিখছি সোর্স। সোর্স গুলো হয় দুই ধরনের, একটা হচ্ছে কারেন্ট সোর্স, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। একটা ডিপেন্ডেন্ট সোর্স আর একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, সেইগুলোর বিভিন্ন নাম পড়ছি। তারপরে একটা নিনজা টেকনিক শিখছি, অজানা পয়েন্টের ভোল্টেজ সমান সমান জানা পয়েন্টের ভোল্টেজ প্লাস মাইনাস রাস্তার মাঝের ভোল্টেজ। এই দিয়ে আমরা মোটামুটি ম্যাথ করে ফেলছি কয়েকটা। একটা ম্যাথ আমি তোমাদেরকে করে দিছি, আর 3টে ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ করব, সামান্য কিছু সূত্র শিখবো, ডিসি সার্কিট অর্থাৎ ইলেকট্রিসিটি পার্ট সহজ হওয়ার জন্য যত দায়ভার আছে সব আমার উপরে দিবা, তোমরা নিজেরা জাস্ট একটু প্র্যাকটিস করবা। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লাস্ট 5 ইয়ার্স হচ্ছে তোমার কোচিং ক্লাস নিয়েছি। তোমাদেরকে আজকের ক্লাসে যতটুকু বেসিক দেওয়া হয়েছে, তুমি যখন অ্যাডমিশনে আসবা এবং বিভিন্ন কোচিং সেন্টারে যখন তুমি অ্যাডমিশনের জন্য পড়াশোনা করবা, তোমাকে বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্সের যা বেসিক আজকে পড়াইছে, এর 40% বেসিকও তুমি পাবা না ওই কোচিংগুলো থেকে। ওকে, সো একটা বিষয় সবসময় মাথায় রাখবা যে তোমরা এখানে 1 ঘন্টা 20 মিনিট ক্লাস করছো, অন্তত তুমি আমার কোর্সে ভর্তি হও আর না হও, আমাদের যে 10 দিন 10টা ফ্রি ক্লাস থাকবে, এই ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত করো, তোমরা হচ্ছে অনেক কিছু জানতে পারবা। আর এই ক্লাসগুলো অ্যাটলিস্ট নোট করে রাখো। হ্যাঁ, আর আরেকটা বিষয়, আমাদের কোর্স সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে তোমরা এসএমএস করতে পারো বা সরাসরি কল করতে পারো। আর আরো 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 বিষয় হচ্ছে যে তুমি যদি মেকানিক্যাল, পাওয়ার, আরএসসি, অটোমোবাইল, মেকাট্রনিক্স, সিভিল বিল্ডিং, মেরিন ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো, তবে অবশ্যই যে কোনো প্রবলেম তোমার অ্যাডমিশন রিলেটেড, যে কোনো তথ্য, জব প্রিপারেশনের জন্য যে কোনো তথ্য, একাডেমিক যে কোনো তথ্যের জন্য বা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো আজকে এই পর্যন্তই শেষ করতেছি। আর আমাদের কোর্সে এনরোল করতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল, তুমি হচ্ছে নক দিবা। আর আরো একটা বিষয় যে আগামীকালকে সন্ধ্যা 7টার সময় তোমাদের হাইড্রোলিক্স ক্লাস নেবে তোমাদের রিফাত ভাইয়া। সো ওই ক্লাসটা হচ্ছে তোমরা করো। আর ফ্রি ক্লাস যেগুলো করবা সেগুলো অবশ্যই হচ্ছে নোট করে রাখবা। আর আমাদের কমেন্ট সেকশনে একটা গ্রুপের হচ্ছে লিংক দেওয়া আছে, তাও যে তোমার মেক এক্সপ্লোর ডিএলজেড একটা ফেসবুক গ্রুপ আছে। তোমরা আজকের ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলোর হচ্ছে তোমরা ওখানে নোটগুলো শেয়ার করবা, তোমাদের ভাইয়া হোমওয়ার্ক দিছে সেগুলাও তোমরা ওখানে, তোমরা যে নোট করবা খাতাটা, সেই নোট খাতাটা জাস্ট হচ্ছে ছবিটা তুলে ওখানে তুমি শেয়ার করে দিবা। ওকে, সো আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবারও ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।